আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আজ পবিত্র আশুরা, হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে এই দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাম গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু খেলাফত প্রতিষ্ঠায় ইয়াজিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ এবং শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন মুসলমানরা। এই দিনটিকে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। দর্শক, এই মুহূর্তে আজিমপুর এলাকা থেকে মিছিলে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়ার মিছিল সহ আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? যেই মিছিলটি সকাল 10টায় আজ তাদের যে হোসনে দালাল রয়েছে সেখান থেকে শুরু হয়েছিল এবং লালবাগের বিভিন্ন অলিগলিতে ক্ষুদ্র ক্ষুদ্র যে খণ্ড খণ্ড মিছিল ছিল সেগুলো যুক্ত হয়েছে। এবং আপনাকে যদি এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে মিছিলটি কত দীর্ঘ হয়েছে এবং এই তাজিয়া মিছিলটি এখন আজিমপুর সড়কে অবস্থান করছে এবং এখান থেকে জিগাতলা সড়কে তারা প্রদক্ষিণ করবেন। এবং দেখতে পাচ্ছেন যে মিছিলটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের তৎপরতা রয়েছে। সেই তৎপরতা ঘিরেই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সোয়াত রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছেন এখানে। তারা তাদের মিছিলটিকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের তাজিয়া মিছিলে যে অনুষঙ্গ রয়েছে। কারবালা প্রান্তরে যে নির্দয় ঘটনাটি ঘটেছিল, হজরত হোসেন আলাইহিস সালামের সাথে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই সময়, এবং সেই সময় যে সেই যুদ্ধে যে ধরনের অনুষঙ্গ ছিল সেই ধরনের উপকরণ নিয়েই আসলে এই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হয় প্রতীকী অর্থে, অর্থাৎ জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে দৃঢ় সংকল্প সেটি যেন সেই কারবালা থেকেই এসেছে। এবং তারপর জুলুমবাজদের যে পরাজয়, সেই পরাজয় কিন্তু সবসময় সেই সংকল্পবদ্ধ যে সংকল্প, সেই সংকল্প থেকে তাকে সাহস এবং শক্তি যোগায়। এবং এই তাজিয়া মিছিলের মধ্য দিয়ে আসলে শোকের যে একটি মাতম রয়েছে, সেই শোকের মাতমটি আপনার যে দৃষ্টান্ত রয়েছে। এবং বিশেষ করে আগে তাজিয়া মিছিলে ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র ব্যবহার করা হতো মাতমের জন্য, ছুরি, কাঁচি, চাকু, সেগুলো আসলে বিরত রাখা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে আজকে তাজিয়া মিছিলটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। রেদওয়ানা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে একটি তাজিয়া মিছিল সকালে বের হয়। এটি নূরজাহান রোড দিয়ে আসাদ গেট হয়ে তেজগাঁ যেয়ে শেষ হবে। মিছিলে অংশ নিয়েছেন মুসলিম শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ এবং শিশু সহ সব বয়সী মানুষ। তাদের সবার বক্তব্যে উঠে আসে সম্প্রীতি এবং শান্তির বার্তা। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আশুরার তাৎপর্যে মহিমান্বিত হয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অনেকে বলে যে এটা আমাদের নতুন বছর, এটা ভালো, এটা উৎসব করা দিন। আমার বাসায় যদি কেউ মরে যায় আমি কি উৎসব করব? সারা বিশ্বে যত মুসলমান আছে এদের ঐক্য হওয়া প্রয়োজন। শিয়া সুন্নি কোনো বিভেদ যেন না থাকে, আমরা যেন নবীজির প্রকৃত রেখে যাওয়া ইসলামটাকে ধারণ করতে পারি। এই মুহূর্তে রাজধানীর খামারবাড়ি থেকে হওয়া মিছিলে আছেন আরেক সহকর্মী জিএম মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, তাজিয়া মিছিল এই মুহূর্তে আমরা যতদূর জানি খামারবাড়ি প্রদক্ষিণ করছে, সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে?
এই তাজিয়া মিছিলটি কিন্তু সকাল 9:30টায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের হয়ে এটি কিন্তু আসাদ গেট হয়ে এই মুহূর্তে খামারবাড়ি অবস্থান করছে। খামারবাড়ি হয়ে এটি তেজগাঁ যাওয়ার কথা রয়েছে। এখানে কিন্তু কালো পোশাক পরে, কালো ব্যাজ পরে এখানে কিন্তু শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকের এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন। পবিত্র আশুরা পালনের অংশ হিসেবে কিন্তু তাদের এই মিছিলটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সব বয়সী মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে, নারী শিশু থেকে শুরু করে আসলে সব বয়সী, বিশেষ করে তরুণরা এখানে উজ্জীবিত হয়েছেন এবং তারা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে নির্মমভাবে শহীদ হয়েছিলেন বা সেই তাৎপর্যে মহিমান্বিত হয়ে কিন্তু তারা উজ্জীবিত হতে চান। যদিও আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্যে কিন্তু আসলে প্রকাশ পেয়েছে যে তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ দেখতে চান এবং সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আসলে রুখে দাঁড়াতে চান। আরেকটি তাজিয়া মিছিল কিন্তু যেটি হোসনে দালান থেকে আসলে শুরু হয়েছে, এটিও কিন্তু ধানমন্ডি এসে শেষ হবে, আমরা এমন তথ্য পেয়েছি এবং সেখানেও কিন্তু অসংখ্য নারী পুরুষ কিন্তু অংশ নিয়েছে এবং এই মিছিল থেকে আসলে সারা বিশ্বে যে মুসলমানের যে অত্যাচারিত হচ্ছে সেই বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ এই পবিত্র আশুরায় মহিমান্বিত হয়ে এরা আসলে এগিয়ে যেতে চান এবং সকলের ভিতরে ঐক্য এবং সম্প্রীতি কামনা করেন। তো এই তাজিয়া মিছিলটি শেষ হবে তেজগাঁয়ে, সেখান থেকে হয়তো পরবর্তী সংবাদে আসলে এই মিছিলের আপডেট জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এইখান থেকে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়েছে চট্টগ্রামেও। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঢাকায় যেমন তাজিয়া মিছিল চলছে, নানা আনুষ্ঠানিকতা পালন হচ্ছে, তো আপনি চট্টগ্রামে আছেন, সেখানকার আনুষ্ঠানিকতার বিষয়ে আমরা জানতে চাই। সে কিন্তু যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ করতেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামেও কিন্তু তাজিয়া মিছিল বের হয়েছে এবং এটি নগরীর সদরঘাট থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদর্শন করে এরপরে আবার সদরঘাটে গিয়ে শেষ হবে। সবাই কিন্তু আসলে এক কথাই বলছেন হাই হোসেন এবং তারা কিন্তু আসলে এই দিনটিকে যথাযথভাবে পালন করছেন এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো, আসলে যিনি এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আজকে এই মিছিলটি সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 10ই মুহররম আশুরা 61 হিজরি সনে 1386 বছর পূর্বে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম, যে রাসূলের নাতি এবং মা ফাতেমার সন্তান, মাওলা আলী শের খুদার সন্তান, ইমাম হাসান আলাইহিস সালামের ভাই, পাক পাঞ্জতন, তারা ইয়াজিদের বিরুদ্ধে, অর্থাৎ ইয়াজিদ ছিল জালেম, ফাজির, ফাসেক, তার বিরুদ্ধে ইমাম হুসাইন আলাইহিস সালাম নবীর উম্মতের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা সংশোধন করার জন্য এবং সমাধান করার জন্য তিনি মদিনা ত্যাগ করেছেন এবং কারবালার প্রান্তরে 2 তারিখ মুহররমের পৌঁছেছেন এবং তিনি জুলুমকে মেনে শুনছিলেন যার নেতৃত্বে আসলে এই মিছিলটি হচ্ছে এবং এই মিছিলটি চট্টগ্রামের নগরীর 7টি পয়েন্টে কিন্তু মিছিল বের হয়েছে এবং সিএমপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং মিছিলে কোনোভাবে কোনো ছুরি বা আগ্নেয়াস্ত্র কোনো কিছুই ব্যবহার করা যাবে না এবং মিছিলটি দিনের মধ্যে সারতে হবে এবং এই ধরনের 32টি নির্দেশনা দিয়েছেন। তবে সুন্নি সম্প্রদায়ের লোকজন এই দিনটিকে কিন্তু আসলে রোজা রাখার মধ্যে দিয়ে কিন্তু স্মরণ করতেন এবং শিয়া সম্প্রদায়ের লোকজন কিন্তু আসলে এই মিছিলের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করতেন। তবে এক কথা যদি বলে থাকি, আসলে চট্টগ্রামে কিন্তু যথাযথ ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। রিদওয়ানা, এই ছিল আমার কাছে তাজিয়া মিছিল নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গ। মালয়েশিয়া আটককৃতরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন। এ সময় এই উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে জঙ্গি তকমা লাগানো হচ্ছে কিনা তা বলতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাস্তবায়ন কঠিন হবে জেনেও ঐক্যমত্যের স্বার্থে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্বার্থে বিএনপি একমত হয়েছে।
এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনে এমন সব প্রস্তাব আসছে যা অবাস্তব। স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রুখতে বিএনপি স্বৈরাচার বলেও জানান তিনি। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। অধিকাংশের সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে 629 জন। আর এবছরে করোনায় মৃতের সংখ্যা 24 জন। একই সময়ে সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 294 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে 126 জন বরিশালের, চট্টগ্রামের 27 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় 23 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 48 আর উত্তর সিটি কর্পোরেশনে 31 জন। এবছর মোট মৃতের সংখ্যা 45 জন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, বেলা গড়ার সাথে সাথে ডেঙ্গু আক্রান্ত রোগী কিংবা করোনা রোগীর চাপ কেমন দেখছেন? সেই সাথে চিকিৎসকদের সাথে এর মধ্যে কোনো কথা হয়েছে কিনা, নতুন কোনো তথ্য? হ্যাঁ, হৃদয়না অবশ্যই নতুন তথ্য আছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি রোগীদের দীর্ঘ লাইন, এবং যেখানে বিশেষ করে আউটডোর রয়েছে সেই আউটডোরে আমরা চিকিৎসা নিতে দেখেছি, এবং সেই রোগীর চাপ কিন্তু আগের তুলনায় বেড়েছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই হাসপাতালটিতে প্রতিদিন প্রায় 200 থেকে 300-এর উপর আউটডোর রোগী কিন্তু এই বিভিন্ন জ্বর, কাশি, মাথা ব্যথা, বিভিন্ন সিনড্রোম নিয়ে আসছেন। এবং আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে এই বিশেষায়িত হাসপাতালটির শিশু ওয়ার্ডে। এখানে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ যে শিশু ভর্তি রয়েছে তার অধিকাংশই কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত, অর্থাৎ এডিস মশার কামড়ে কিন্তু তারা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এবং এখানকার স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এক একজনের প্রায় 9 থেকে 10 দিনের উপরে করে কিন্তু তারা হাসপাতালে রয়েছেন। তবে একটি বিষয়, সেটি হচ্ছে আমরা এখানে যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে রাজধানীর পাশাপাশি যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলা শহরগুলো থেকে রোগীরা কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে ওনাদের দাবি সেটি হচ্ছে যে জেলা শহরগুলোতে তেমন একটা চিকিৎসা সেবা ভালো না হওয়ার কারণে রোগীর চাপ কিন্তু রাজধানীতে বাড়ছে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে তারা যে ভোগান্তির যে একটি বিষয়, সেটি হচ্ছে যেমন বরগুনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী যে হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তারা আবার এই মহাখালী বিশেষায়িত হাসপাতালটিতে ভর্তি হতে হচ্ছে। অর্থাৎ ওখানকার যে সাপোর্টের যে বিষয়টি সেটি পর্যাপ্ত পরিমাণে না হওয়ার কারণে তারা কিন্তু এই রাজধানীমুখী হচ্ছেন। সে সাথে এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে জুলাইয়ের শুরু থেকে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা আগের তুলনায় বেড়েছে, এবং সেই ক্ষেত্রে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং সেক্ষেত্রে ভর্তির সংখ্যা একটু কম হলেও কিন্তু আক্রান্তের সংখ্যাটা বেশি, তারা বারবার বরাবরই বলছেন। সে সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সে ডেঙ্গু রোগের পাশাপাশি করোনা রোগীর যে সংখ্যাটি সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে করোনা রোগীর ব্যাপক হারে ভর্তি না হলেও বা মৃত্যু সংখ্যা না হলেও সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখেছি হাসপাতালটিতে প্রতিদিন কিন্তু বিভিন্ন রোগীরা আসছেন, এবং করোনার যে সিনড্রোম সেটিগুলো পজিটিভ হওয়ার কারণে কিন্তু অনেকে ভর্তি হচ্ছেন। তো হৃদয়না, এই ছিল হাসপাতালের চিত্র। অর্থাৎ রোগীরা প্রতিনিয়ত আসছেন এবং রোগীর চাপ বাড়ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিপুল, ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের সীমান্ত এলাকায় 30 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই তথ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানায় জি নিউজ। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। আরও বলা হয়েছে, নিহত এই সন্ত্রাসীরা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।